আজকের আলোচনা হবে প্র্যাকটিস সেট 6। 1 নম্বর প্রশ্নে কি বলেছে, ভারতে অবস্থিত নিম্নলিখিত অঞ্চলগুলির মধ্যে কোনটি প্রাচীনতম শিলা দিয়ে গঠিত? একের দাগে অপশান সি রাইট অ্যান্সার, আরাবল্লী। 2 নম্বর প্রশ্নে কি বলেছে, রাষ্ট্রপতি নির্বাচিত হবেন? 2 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার অপশান এ, নির্বাচনী কলেজিয়াম দ্বারা। 3 নম্বর প্রশ্নে কি বলেছে, উদ্ভিদের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে কোন উপাদান বিদ্যমান? 3 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, কার্বন। 4 নম্বর প্রশ্নে কি বলেছে, নিচে দেওয়া কোন মৌলটির চিহ্ন ল্যাতিন থেকে নেওয়া হয়েছে? 4 নম্বর প্রশ্নে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ, আয়রন। 5 নম্বর প্রশ্নে কি বলেছে, মহেঞ্জোদারোতে অবস্থিত বৃহৎ স্নানাগারটি ড্যাশ কি আকৃতির? 5 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে ডি, আয়তাকার। 6 নম্বর প্রশ্নে কি বলেছে, ব্যারোমিটার আবিষ্কার করেন কে? 6 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, ইভার জেলিস্টা টরিসেলি। 7 নম্বর প্রশ্নে কি বলেছে, ভারতের সর্বোচ্চ রেল স্টেশন কোথায়? 7 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, ঘুম। 8 নম্বর প্রশ্নে কি বলেছে, পূর্ব হিমালয়ের 100 মিটার উচ্চতা পর্যন্ত কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ জন্মায়? 8 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, চিরহরিত অরণ্য। 9 নম্বর প্রশ্নে কি বলেছে, ভারতীয় সংবিধানে বর্তমানে মোট কয়টি তপশিল আছে? 9 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, 12টি। 10 নম্বর প্রশ্নে কি বলেছে, HTTPS এ প্রোটোকল এস এর অর্থ কি? এস এর অর্থ অপশান 10 দাগের অপশান সি রাইট অ্যান্সার, সফটওয়্যার। 11 দাগের প্রশ্নে কি বলেছে, ভারতে বংশানুক্রমিক ইক্তা প্রথার প্রবর্তক হলেন? 11 নম্বর প্রশ্নে কি বলেছে, ভারতের বংশানুক্রমিক ইক্তা প্রথার প্রবর্তক হলেন কে? 11 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, ফিরোজ শাহ তুগলক। 12 নম্বর প্রশ্নে কি বলেছে, ভারতীয় জাতীয় কংগ্রেসে ভারতীয়দের এক আনুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ অংশের প্রতিনিধিত্ব করে। এই বক্তব্য কে পোষণ করতেন? 12 নম্বর প্রশ্নে অপশান ডি রাইট অ্যান্সার, লর্ড ডাফরিন। 13 নম্বর প্রশ্নে আ চই চই কবিতাটি কার লেখা? 13 নম্বর প্রশ্নে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, সুভাষ মুখোপাধ্যায়। 14 নম্বর প্রশ্নে টেবিল টেনিসের আন্তর্জাতিক নিয়ামক সংস্থা হলো ড্যাশ কি হবে? 14 নম্বর প্রশ্নে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, ITTF। 15 নম্বর প্রশ্নে কি বলেছে, ভারতের সর্বপ্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ কোনটি? 15 নম্বর প্রশ্নে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, রুরকি ইঞ্জিনিয়ারিং কলেজ। 16 নম্বর প্রশ্নে কি বলেছে, প্রথম কোন মহিলা স্পেসে যায়? মহাশূন্যে যায় প্রথম কোন মহিলা? 16 নম্বর প্রশ্নে অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার, ভ্যালেন্তিনা তেরেস্কভা। 17 নম্বর প্রশ্নে কি বলেছে, পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি? 17 নম্বর প্রশ্নে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, পুরুলিয়া। 18 নম্বর প্রশ্নে কি বলেছে, জাতীয় জরুরি অবস্থার পর কোন রাজনৈতিক দল ক্ষমতায় ছিল? 18 নম্বর প্রশ্নে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, জনতা পার্টি। 19 নম্বর প্রশ্নে কি বলেছে, 2025 সালে বাহরাইনের মানামাতে অনুষ্ঠিত এশিয়ান ইউথ গেমস এ ভারত মোট কটি পদক জিতে নিজেদের সেরা পারফরমেন্স রেকর্ড করলো? 19 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, 48টি। 20 নম্বর প্রশ্নে কি বলেছে, লিথিয়াম অনুসন্ধানের জন্য সম্প্রতি ভারত কোন দেশের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করলো? 20 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, আর্জেন্টিনা। এবার রিজনিং হবে। 21 নম্বর প্রশ্নে কি বলেছে, প্রথম দেখো এই যে চিত্রটি আছে তার দ্বিতীয়টি, তৃতীয় এই, চতুর্থ এই, পঞ্চম এই জিজ্ঞাসার চিহ্ন স্থানে কি বসবে? দেখো প্রথমে ত্রিভুজ এদিকে রয়েছে, তারপর কোথায় চলে এলো নিচে, এরপরে কোথায় চলে গেল পাশে, এরপরে এই উপরে চলে এলো। তাহলে আর পরবর্তীতে এই ঘরটিতে হবে। অপশান এতে রয়েছে এবং ডিতে রয়েছে, তাহলে এই দুটোর মধ্যে কোনো একটি হবে। এবারে দেখো কি করেছে, ত্রিভুজ বর্গক্ষেত্র দেওয়া আছে, তার ভিতরে কি দেওয়া আছে, ত্রিভুজ। দেখো ত্রিভুজের একটি বাহু নেই, তারপরে দেখো দুটি বাহু, এই বাহুটিও নেই, তারপর দেখো পরবর্তীতে কি হয়েছে, এই বাহুটিও নেই। এরপরে কি হবে, বর্গক্ষেত্রে যে কোনো একটা বাহু থাকবে না, তাহলে অপশান এ রাইট অ্যান্সার। 22 নম্বর প্রশ্নে কি বলেছে, একজন
পুরুষের ছবির দিকে ইঙ্গিত করে রাম বললেন, উনি হলেন আমার মায়ের স্বামীর পিতা। রামের সাথে ব্যক্তিটি কিভাবে সম্পর্কযুক্ত? 22 নম্বর প্রশ্নে অপশান ডি রাইট অ্যান্সার, বাবার বাবা। 23 নম্বর প্রশ্নে কি বলেছে? নিম্নলিখিত প্রশ্নে প্রদত্ত বিকল্পগুলি থেকে সম্পর্কিত বর্ণজোড়াটি নির্বাচন করুন। কি আছে? বি এইচ এল ইস টু ওয়াই ই আই ডবল ইস টুতে, তাহলে কী হবে? কোন সম্পর্কটি এর সাথে মিল আছে সেটি আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি করব? দ্বিতীয় রাশিটি প্রথমে বসালাম। ওয়াই এর সাথে +3 করে বি পেলাম, ই এর সাথে +3 করে এইচ পেলাম, আই এর সাথে +3 করে এল পেলাম। একইভাবে আমরা অপশান ডিতে কি পেলাম? এক্স এর সাথে +3 করলে এ পাবো, জে এর সাথে +3 করলে এম পাবো, ডি এর সাথে +3 করলে জি পাবো। তাহলে অপশান ডি হয়ে গেল রাইট অ্যান্সার। 24 নম্বর প্রশ্নে কি বলেছে? প্রথম শব্দের সাথে যেভাবে দ্বিতীয় শব্দটি সম্পর্কিত, একইভাবে তৃতীয় শব্দের সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন। বাগান ইস্টু ফুল যদি হয় তাহলে গ্রন্থাগার ইস্টু কী হবে? গ্রন্থাগার ইস্টু বই হবে। আমাদের অপশান ডি ইজ রাইট অ্যান্সার। 25 নম্বর প্রশ্নে কি বলেছে? এই যে ছবিগুলো রয়েছে জিজ্ঞাসার চিহ্ন স্থানে কি বসবে? নম্বর প্রশ্নে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ। 26 নম্বর প্রশ্নে কি বলেছে? পি প্লাস কিউ বলতে বোঝায় পি হলো কিউ এর ভাই, প্লাস মানে ভাই। পি ইন্টু কিউ বলতে বোঝায় পি হলো কিউ এর মা, ইন্টু মানে মা। পি ডিভাইডেড কিউ বলতে বোঝায় পি হলো কিউ এর বাবা, তাহলে ভাগ বলতে বোঝায় বাবা। এবং পি মাইনাস কিউ বলতে বোঝায় পি হলো কিউ এর বোন, তাহলে মাইনাস বলতে বোঝায় বোন। এবার এই সম্পর্কটি আমাদের বের করতে হবে। এ ইন্টু বি ডিভাইডেড সি মাইনাস ডি প্লাস ই মাইনাস এফ হয়, তাহলে ই কিভাবে এর সাথে সম্পর্কিত সেটি আমাদের বের করতে হবে। এ ইন্টু বি ডিভাইডেড সি মাইনাস ডি প্লাস ই মাইনাস এফ, তাহলে ইন্টু বলতে কি বলে দিয়েছিল? মা, ডিভাইডেড বলতে বাবা, মাইনাস বলতে বোন, প্লাস বলতে ভাই, আবার মাইনাস বলতে বোন। তাই আমরা যে যার জায়গা সেটি বসিয়ে নিলাম। এরপরে কিভাবে করলাম দেখে নাও। তাহলে প্রথমে এফ এর বোনকে ই, প্রথমে কি বলে দিয়েছিল? এফ এর বোন ই, ই এর ভাই ডি, ডি এর বোন সি, সি এর বাবা বি, বি এর মা এ। তাহলে বলে দিয়েছিল এর সাথে ই এর সম্পর্ক কি? এ এর ছেলে হচ্ছে বি, আর বি এর ছেলে মেয়ে এগুলি সবাই। যেহেতু বলে দিয়েছিল এফ এর বোন ই, তাই কি করব আমরা? এটি কি হয়ে যাবে? এর সাথে এর সম্পর্ক কি? ছেলের মেয়ে, ছেলের মেয়ে হয়ে যাবে রাইট অ্যান্সার। 27 নম্বর প্রশ্নে কি বলেছে? এক ভদ্রলোককে দেখিয়ে রঞ্জন বলল, তিনি হলেন আমার কন্যার পিতার একমাত্র ভাই। ভদ্রলোক রঞ্জনের কে হন? 27 নম্বর প্রশ্নে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার, ভাই। 28 নম্বর প্রশ্নে কি বলেছে? বেমানান শব্দটি চিহ্নিত করুন। তো এখানে কি দেওয়া আছে? এখন, বি দেওয়া আছে আবার, সি দেওয়া আছে পরে, ডি দেওয়া আছে তখন। 28 নম্বর প্রশ্নে অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার, আবার। এখন, তখন, পরে এগুলি সব একই ধরনের, আবারটা একমাত্র আলাদা, তাই আবার হয়ে গেল রাইট অ্যান্সার, অপশান বি। 29 নম্বর প্রশ্নে কি বলেছে? আমি কি তোমাকে একটা প্রশ্ন করতে পারি? এটি কি ধরনের হতে পারে? সত্য না মিথ্যা না প্রপোজিশন নয় না অস্পষ্ট? 29 নম্বর প্রশ্নে অপশান সি রাইট অ্যান্সার, প্রপোজিশন নয়। 30 নম্বর প্রশ্নে কি বলেছে? বেমানান শব্দজোটটি চিহ্নিত করুন। কি আছে 30 নম্বর প্রশ্নে? অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার, কুইনাইন ধুদ্রা। অপশান এ ক্যাফিন কফি, ক্যাফিনের সাথে কফি সম্পর্কযুক্ত। নিকোটিন তামাক, নিকোটিনের সাথে তামাক সম্পর্কযুক্ত। রেসারপিন সর্পগন্ধা, রেসারপিনের সাথে সর্পগন্ধা সম্পর্কযুক্ত, কিন্তু কুইনাইনের সাথে ধুঁধরা সম্পর্কযুক্ত নয়, তাই এটি অপশান বি রাইট অ্যান্সার, এটি রাইট অ্যান্সার। 31 নম্বর প্রশ্নে কি বলেছে? 2860 টাকাতে একটি বই বিক্রি করে একজন ব্যক্তির 35% ক্ষতি হয়, 20% লাভ করতে হলে তাকে কত দামে বইটি বিক্রি করতে হবে? 35% ক্ষতি হবে, তাই 65টা আমরা নিচে লিখলাম। যদি লাভ হতো তাহলে আমাদের যোগ করে উপরে বসাতে হতো।
আর ক্ষতি হলে বিয়োগ করে নিচে বসাতে হয়। 100টা উপরে থাকবে, 65টা নিচে থাকবে। এরপর কাটাকাটি করে দিলাম, দেখে নাও। 28 60 ইন্টু তাহলে 100/65, তো 65টা নিচে আর দুটো উপরে। আবার কাটাকাটি করে দিলাম। 65তে প্রথম 5 দিয়ে কাটলাম, 5 তেরং 65, 5 দিয়ে ওটা কাটলাম, 5 5 25, 3 পড়ে আছে, 5 7 35, 1 পড়ে আছে, 5 2 10। তারপরে 13 দিয়ে কাটলাম, 44 উত্তর হল। তাহলে 44 গুণ 100 4400। এরপরে বলেছে ফের 20% লাভ করতে হলে বিক্রয় মূল্য কত হবে। এরপর 4400 টাকার ওপর 20% লাভ, তাহলে 4400 ইন্টু 120। লাভ হলে কি হয়, যোগ হয়ে উপরে বসে, ক্ষতি হলে বিয়োগ হয়ে নিচে বসে। 100 কাটাকাটি করে দিলাম, 2 শূন্য 2 কেটে দিলাম, 44 ইন্টু 120, তাহলে উত্তর হয়ে গেল 5280। বি, অপশান বি রাইট অ্যান্সার। 32 নম্বর প্রশ্নে কি বলেছে, একটি বাইকের দাম প্রথমে 25% হ্রাস পায় এবং পরে তা 50% বৃদ্ধি পায়। বাইকের দাম কত শতাংশ বৃদ্ধি পেয়েছে? শতকরা বৃদ্ধি পেলে তাহলে কত? সূত্রটি কি বলে দিলাম, এক্স প্লাস ওয়াই প্লাস XY/100। আমাদের এখানে কি বলে দিয়েছিল, 25% হ্রাস পেলে বলে -25 করলাম এবং 50% বৃদ্ধি পেলে বলে +50 করলাম। যেহেতু -25 ছিল তাই প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, ওই কারণে কি লিখলাম, 50 মাইনাসটা লিখে দিলাম, এবার 50 ইন্টু 25 করে দিলাম বাই 100 দিয়ে আবার কাটাকাটি করলাম, 50 2 102, তাহলে 25/2 মানে 12.5, আবার 25 থেকে 12.5 বাদ গেলে পড়ে থেকে 12.5। রাইট অ্যান্সার অপশান সি 32 নম্বর প্রশ্নে। 33 নম্বর প্রশ্নে কি বলেছে, তিনটি সংখ্যা 3:5:8 অনুপাতে আছে, যদি বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার যোগফল 8800 হয় তাহলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? 33 নম্বর প্রশ্নে আমরা কি করলাম, প্রথমে ধরে নিলাম তিনটি সংখ্যা হলো 3x 5x এবং 8x। বলে দিয়েছিল কি, বৃহত্তম এবং ক্ষুদ্রতম দুটির যোগফল, বৃহত্তম কত তাহলে 8x, ক্ষুদ্রতম কত 3x, দুটো যোগফল কত 8800, তাহলে দুটো যোগ করে কত 11x = 8800। তাহলে x এর ভ্যালু কত 8800, 11 ইন্টু ছিল এদিকে এসে, গুণ ছিল এদিকে এসে, ভাগ হয়ে গেল নিচে বসলো, তাহলে 8 11 88 আর দুটো শূন্য বসে গেল, তাহলে x এর ভ্যালু পেলাম 800। এবারে বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্র সংখ্যার পার্থক্য কত আমাদের বের করতে বলেছিল, তাই কি করলাম, 8x - 3x, x এর ভ্যালু যেহেতু 8, সেহেতু কোথায় 8 8 64, আর -3x মানে 3 গুণ ওই 800টা বসিয়ে দিলাম, 3 8 24, বাদ গেলে পড়ে আছে 6400 থেকে 2400 বাদ গেলে পড়ে থাকে 4000। অপশান সি রাইট অ্যান্সার। 34 নম্বর প্রশ্নে কি বলেছে, একটি জামা 40 টাকায় বিক্রি করে 20% ক্ষতি হয়েছে, ক্রয় মূল্য নির্ণয় করো। জামাটির ক্রয় মূল্য বের করলাম, 40 দেয়া ছিল, 40 টাকা জামাটির দাম, তাই 40 বসিয়ে দিলাম, ইন্টু যেহেতু আমাদের কি বলে দিয়েছিল, ক্ষতি 20% ক্ষতি হয়েছে, তাই কি করলাম, বিয়োগ করে নিচে বসিয়ে দিলাম। 100 থেকে 20 বিয়োগ করলাম, কত পেলাম 80, তাহলে 80টা নিচে বসালাম, 100টা উপরে। যদি লাভ হতো বলতো তাহলে কি করতে হতো, তাহলে 100-র সাথে 20 যোগ করে উপরে বসতো এবং 100টি নিচে বসতো। ক্ষতি হলে নিচে বসে, লাভ হলে উপরে বসে। করলাম 80, তাহলে 40 2 80, 2 আর 2 দিয়ে 100টা কাটলাম 50, উত্তর হয়ে গেল 50। অপশান বি রাইট অ্যান্সার। 35 নম্বর অঙ্কে কী বলেছে, 5টি সংখ্যার গড় 75 এবং প্রথম দুটি সংখ্যার গড় হলো শেষ তিনটি সংখ্যার গড়ের 6 গুণ, প্রথম দুটি সংখ্যার যোগফল কত? 5টি সংখ্যার সমষ্টি বের করে নিলাম, তাহলে 5টি সংখ্যার গড় 75 বলেছিল, তাহলে 75, আর যেহেতু 5টি সংখ্যা তাই 5 গুণ করে দিলাম, দিলে কত পেলাম 375, এটি 5টি সংখ্যার সমষ্টি পেলাম। এবার শেষ তিনটি সংখ্যার গড় আমরা ধরে নিলাম কত x, তাহলে তাদের সমষ্টি কত 3x। প্রথম দুটি সংখ্যার গড় যেহেতু বলে দিয়েছিল শেষ তিনটি সংখ্যা 6 গুণ, তাই আমরা কি করলাম, x এর সাথে 6 গুণ করলাম। এবার তো ওদের সমষ্টি বের করলাম কত 6x, যেহেতু দুটি বলেছিল তাই 6x + 6x = 12x। দুটি সংখ্যার সমষ্টি কত 12x, তা 12x + 3x = 375। 12xটা প্রথম দুটি সংখ্যার গড় এবং 3xটা শেষ তিনটি সংখ্যার গড়, ইকুয়াল টু কী পেলাম আমরা, 5টি সংখ্যার গড় কত পেয়েছিলাম 375, তাই বসিয়ে দিলাম। এবার 12x আর 3x তাহলে 15x = 375। এবার x এর ভ্যালু কত পেলাম 375, 15 যেহেতু গুণ ছিল এবার এলে ভাগ হয়ে গেল, 375 দিয়ে 15 কাটাকাটি করে দিলে 25 পাই, x এর ভ্যালু 25। তাহলে বলে দিয়েছি কি প্রথম দুটি সংখ্যার সমষ্টি কত, তাহলে 12 ইন্টু এক্স যেহেতু ছিল পেয়েছিলাম, 12 ইন্টু এক্স পেয়েছিলাম, দেখো 12 ইন্টু এক্স, তাহলে এইখানে কী করলাম, এক্সের ভ্যালু যেহেতু 25 পেয়েছি, তাহলে 12 গুণ 25 = 300 উত্তর। 36 নম্বর প্রশ্নে কি বলেছে, দুটি সংখ্যার গুণফল এবং গসাগু যথাক্রমে 324 এবং 3 হলে লসাগু কত? তাহলে আমরা কি জানি,
যে সংখ্যা দুটির লসাগু গুণ গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। আমাদের এখানে কি দেওয়া আছে? সংখ্যা দুটির গুণফল দেওয়া রয়েছে, গসাগু দেওয়া রয়েছে, লসাগু বের করতে হবে। তাই সংখ্যা দুটির গুণফল লিখে দিলাম। আর গসাগু যেহেতু লসাগুর সাথে গুণ আকারে ছিল, এপার এলে ভাগ হয়ে যাবে, তাই বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে কাটাকাটি করলাম, উত্তর হলো 108। 108 উত্তর, রাইট অ্যান্সার। 37 নম্বর প্রশ্নে কি বলেছে? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ 20% এবং 30% বাড়ানো হলে ক্ষেত্রফল কত বাড়বে? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত আমরা জানি না, তাই ধরিলাম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত এক্স, প্রস্থ কত ওয়াই, দৈর্ঘ্য এবং প্রস্থ ধরে নিলাম। তাহলে ক্ষেত্রফল কত পেলাম? সেক্ষেত্রে ক্ষেত্রফল কত পেলাম? এক্স ওয়াই। আচ্ছা, নতুন দৈর্ঘ্য কত পাবো? তাহলে এক্স গুণ 120/100, যেহেতু 20% বৃদ্ধি পাবে বলেছে, বৃদ্ধি পেলে কি হয় বলে দিয়েছি, যোগ করে উপরে বসে, নিচে 100টা তখন বসবে। আর যদি হ্রাস পায় তাহলে কি হবে? উপরে 100টা বসবে আর বিয়োগ করে ওটি নিচে বসবে। যত পার্সেন্ট হ্রাস বলবে সেইভাবে বিয়োগ করে নিচে, 100 থেকে সেটি বিয়োগ করে নিচে বসবে। তাহলে নতুন প্রস্থ বের করে নিলাম, ওয়াই ইকুয়াল টু কি, যেহেতু 30% প্রস্থ বৃদ্ধি বলেছে তাই 130 উপরে নিচে 100। এবার গুণ করে বসিয়ে দিলাম, 0 0 কেটে দিলাম, 13y/10। ও দৈর্ঘ্যের ক্ষেত্রেও তাই, 0 0 কেটে দিলাম, 12x/10 বসিয়ে দিলাম। ক্ষেত্রফল তাহলে কি পেলাম? ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই কি করলাম, 12x/10 × 13y/10। এবার গুণ করে দিলাম, গুণ করে দিয়ে বসিয়ে দিলাম। তাহলে ক্ষেত্রফল কত বাড়বে? প্রথমে আমাদের নতুন ক্ষেত্রফল কত পেলাম? 156 xy/100, আর আগের ক্ষেত্রফল কত ছিল? xy। ক্ষেত্রফল থেকে আগের ক্ষেত্রফলটি বিয়োগ করে দিলাম, দিলে আমরা কত পেলাম? 56 xy/100। ক্ষেত্রফল আমাদের বাড়ল। প্রশ্নে কি বলে দিয়েছিল? শতকরায় কত বাড়ল? তাহলে শতকরায় কত বাড়বে? যেটি বাড়লো সেটি বসিয়ে দিলাম ইন্টু 100%। এবারে কাটাকাটি করলাম, 0 0 কেটে দিলাম, 56 xy, তাহলে আমাদের কত বাড়লো? 56% বেড়ে গেল। 37 নম্বর অঙ্কে অপশান সি রাইট অ্যান্সার, 56% বাড়বে। 38 নম্বর অঙ্কে কি বলেছে? একটি বক্সে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার অনুপাত 1:2:4 মুদ্রাগুলির মোট মূল্য 393 টাকা হলে বক্সে 50 টাকার মুদ্রার সংখ্যা কত? 38 নম্বর প্রশ্নে কি, 1 টাকা আছে তাহলে কত? 1 গুণ 1, 1 টাকা। 50 পয়সা আছে কত? 50 পয়সা মানে যেহেতু ওর ভ্যালু হচ্ছে 0.50, মানে 1 টাকার হাফ, তাই 0.50 ইন্টু 2। 1 টাকা করতে হলে কটি 50 পয়সা লাগবে? 2টি। আর 25 পয়সা 1 টাকা করতে হলে কটি লাগবে? 4টি। তাহলে মোট আমাদের টাকা পেলাম কত টাকা পেলাম? 3 টাকা পেলাম। আর মোট হচ্ছে আমাদের পেলাম, মুদ্রার সংখ্যা কত পেলাম? 7টি। 3 টাকার বাস্কে থাকলে মুদ্রার সংখ্যা কত? 7। 1 টাকা বাস্কে রাখলে মুদ্রার সংখ্যা তাহলে কত হবে? 7/3। আর 393 টাকা বাস্কে রাখলে কত হবে? 7/3 × 393। এবারে কাটাকাটি করে দিলাম, কত উত্তর পেলাম? 917। এরপর বলেছে 50 পয়সা মুদ্রার সংখ্যা কত? তাহলে 917 গুণ 2-7। মোট মুদ্রার সংখ্যা কত পেলাম? 917। এর থেকে আমি 50 পয়সা মুদ্রা কি করে বের করব? আমাদের দেখো মোট কি আছে, মোট মুদ্রার সংখ্যা 7, আর 50 পয়সার মুদ্রার সংখ্যা কত থাকতো? 2টি করে, তাই 2/7 বসিয়ে দিলাম, দিয়ে কাটাকাটি করলাম, 262। অপশান সি রাইট অ্যান্সার। 39 নম্বর অঙ্কটিতে কি বলেছে? একটি নির্দিষ্ট পরিমাণ আসল বার্ষিক 12% সরল সুদের হারে 3 বছরে সুদে আসলে 3400 টাকা হলে আসল কত? এক্ষেত্রে আমরা আসল জানি না কত, তাই কি করলাম, ধরিলাম আসল সমান x টাকা ধরে নিলাম। 12% হারে 3 বছরের সুদ কত পাবো? তাহলে 12 গুণ 3, 36 টাকা পেলাম। সুদ প্লাস আসল কত? আমাদের আসল কত আছে? 100, সুদ কত পেলাম? 36। তাহলে মোট কত পেলাম? 136 টাকা। 136-এর ভ্যালু কত পেলাম? 3400 ওখানে দেওয়া ছিল প্রশ্নে। আচ্ছা, একের ভ্যালু কত পাবো তাহলে? 3400/136। 100 কত পাবো? তাহলে গুণ করে দেবো, 3400/136 × 100। কাটাকাটি করে দিলাম, 2500 উত্তর পেলাম। অপশান ডি রাইট অ্যান্সার। 40 নম্বর প্রশ্নে কি বলেছে? সহজ সুদের উপর 3 বছরের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন বিনিয়োগের পর ম্যাচুরিটির সময় তা 1560 টাকা হয়ে থাকে। যদি মূলধনকে 2 বছরের জন্য বিনিয়োগ করা হয়, ম্যাচুরিটির সময় পাওয়া অর্থে 240 টাকা বেশি থাকতো, বিনিয়োগ করা মূলধনের পরিমাণ ছিল কত? বের করতে হবে আমাদের।
দু বছরে সরল সুদ হয় 240 টাকা, 1 বছরে সরল সুদ হয় 240/2, 3 বছরে তাহলে সরল সুদ কত হবে? 240/2 ইন্টু 3। এবারে কাটাকাটি করে দিলাম, তাহলে 12 দুগুণে 24, একটা শূন্য তুলে দিলাম, আর 3 বারং 36, 360 টাকা পেলাম। এবার বিনিয়োগ করা মূলধনের পরিমাণ কত? যেহেতু ম্যাচুরিটির সময় 1560 টাকা হয়েছিল আর আমি সুদ পেলাম 360 টাকা, তাই আমার ওই যে ম্যাচুরিটির সময় যেটি হয়েছে ওর থেকে সুদটি বাদ দিলে আমি আমার আসল পেয়ে যাব। তাহলে আসল কত পেলাম? ওটি থেকে ওটি বাদ দিলে আসল পেলাম 1200 টাকা। অপশান বি রাইট অ্যান্সার।